আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটল টাটা 21 রাতের আজকের আয়োজনে পুরোটা সময় জুড়ে আমি ফেরদৌস আহমেদ থাকছি আপনাদের সাথে। এবং আজকে আরও যারা রয়েছেন শুরুতে আপনাদের সাথে আলাপ করিয়ে দেই। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন হুমায়ুন কবির, সাবেক কূটনীতিক। মাঝে রয়েছেন ডক্টর তৌহিদুল ইসলাম, অধ্যাপক, শান্তি ও সংঘর্ষ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং সর্বডানে রয়েছেন ফরিদ হোসেন, সম্পাদক, ইউএনবি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা নিঃসন্দেহে জানেন, যারা নিয়মিত গণমাধ্যমে চোখ রাখেন, যদি বলি যে ইসরায়েলের যে হামলা ফিলিস্তিনের উপরে, এবং সেটা দীর্ঘদিন ধরেই চলছে, সেটার সাথে নতুন করে এখন ইরান যখন ইসরায়েলে হামলা চালিয়েছে, সেই জায়গাটায় বিশ্ব নতুন আর কি কি দেখতে যাচ্ছে। যদিও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলার ব্যাপারে পশ্চিমা সহ জাতিসংঘ তারা না করেছে, ধৈর্য ধারণ করতে বলেছে, কিন্তু কি হতে যাচ্ছে? এই সংঘর্ষ কি আরও উত্তেজনা বাড়াবে বা মধ্যপ্রাচ্যের এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে কিনা? আর যদি সেটা হয়েই যায়, তাহলে সেই যে ইরান এবং ইসরায়েলের যেটাকে ছায়াযুদ্ধ বলা হতো আগে, সেটা যদি এখন সরাসরি সে যুদ্ধের রূপ নেয় এবং সেটা আরও বেশি ছড়িয়ে পড়ে, বাংলাদেশ কতটা এই জায়গাটায় সাফার করবে? সার্বিক বিষয়টা একটু আলোচনায় নিয়ে আসতে চাচ্ছি নিটল টাটা 21 রাতের এই আয়োজনে। আমরা কথা না বাড়িয়ে বরং আলোচনা শুরু করি। হুমায়ুন কবির, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। ইরান যে হামলাটা চালালো, বলেছে যে সমুচিত জবাব তারা দিবে তাদের কনসুলেটে হামলায় যে 7 জন নিহত হলো, এবং সেটা তারা করে দেখালো। কি হতে যাচ্ছে আসলে? ধন্যবাদ আপনাকে। ইরান করে দেখিয়েছে, তবে সেটা সীমিত আকারে দেখিয়েছে। তারা জবাব দেওয়ার প্রয়োজন ছিল, সে জবাবটা তারা দিয়েছে। কিন্তু সেটাকে যদি আপনি বলেন যে খুব ধ্বংস আনবে বা এটা খুব ধ্বংসাত্মক হবে, সেটা কিন্তু দেয়নি। এখানে মনে রাখতে হবে। এবং এই ঘটনাটা যে ইরান করবে সেটা কিন্তু আগাম জানানো দিয়েছে, এবং যেই কারণেই এই যে প্রায় 300-র উপরে বিভিন্ন ধরনের ড্রোন, মিসাইল এগুলো নিক্ষেপ করা হয়েছে, তার বেশিরভাগই কিন্তু আটকে ফেলা হয়েছে। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ওখানে প্রস্তুত ছিল, ব্রিটিশ বিমান বাহিনী প্রস্তুত ছিল, জর্ডানের বিমান বাহিনী প্রস্তুত ছিল, সৌদি আরব তারাও তাদের প্রস্তুতি ছিল। ফলে এখানে বলতে পারেন যে একটা ইরানের দিক থেকে ইরান বিষয়টাকে তার পাল্টা জবাবটার একটা দৃশ্যমানতা দিতে চেয়েছে। ইসরায়েলকে জবাব মানে দিবে, এই শব্দটা ব্যবহার করেছে, সেটা কি তারা দেখাতে পেরেছে? না, সেটা আগে ওই সময়তে দেখাতে চায়ওনি আমার ধারণা, এবং হয়নি সেটা। তবে যেটা হয়েছে সেটা একটুখানি আমাদের চিন্তার কারণ হিসাবে আছে। একটা হচ্ছে মধ্যপ্রাচ্যে এই ধরেন ইরান এবং ইসরায়েলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, যদি বলেন ইসরায়েল অথবা ইরান এবং সৌদি আরবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, এই প্রতিদ্বন্দ্বিতাগুলো আছে, এবং সেই ভিত্তিতেই অনেকগুলো রেড লাইন বা তারা যদি বলেন ডেটারেন্স যেটাকে আমরা বলি, এটা মেনে চলত। যেমন 7ই অক্টোবরে হামাস ইসরায়েলের ভেতরে যে আক্রমণটা করলো, এটা ইসরায়েলের ধারণায় কিন্তু এরকম হওয়ার কথা ছিল না। তাদের যেহেতু মানে ওভারওয়েলমিং পাওয়ার আছে, মিলিটারি পাওয়ার, তারা এটা এক্সপেক্ট করেনি, এটা প্রত্যাশা করেনি। তো ওই হামাস এবং হামাসের সাথে তাদের এক ধরনের বলতে পারেন যে এক ধরনের বোঝাপড়া, অলিখিত বোঝাপড়া ছিল। হামাস সেটা ভেঙে ফেলেছে, এবং তারই ফল হিসেবে আপনি দেখবেন যে ইসরায়েল তার সর্বশক্তি নিয়োগ করে গাজাকে ধ্বংসস্তূপে রূপান্তরিত করেছে। 33,000 মানুষ মারা গেছে, তার বেশিরভাগই শিশু এবং নারী, এবং দুর্ভিক্ষ একটা চলমান আমরা দেখতে পাচ্ছি। যত রকমভাবে কষ্ট দেওয়া যায় সেটা তারা করছে। ইরান এবং ইসরায়েলের মধ্যেও কিন্তু এক ধরনের এইরকম একটা অলিখিত লাল রেড লাইন ছিল, যে তারা প্রক্সি ওয়ার করে ঠিক আছে, কিন্তু সরাসরি একজন আরেকজনের গায়ে হাত দিবে না। কিন্তু এই 1 এপ্রিলে যখন দামেস্কে কনসুলেটে আক্রমণ করা হলো, তখন কিন্তু ইসরায়েল জেনে শুনেই কাজটা করেছে, যে এখানে আক্রমণ করলে, ইরানি ভূমিতে আক্রমণ করলে যেই প্রতিক্রিয়াটা হওয়ার কথা, ইরানও সেই প্রতিক্রিয়াটা দেখাবে। কিন্তু জেনে শুনে, হুমায়ুন কবির, জেনে শুনে কনসুলেটে হামলা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে তো পড়ে যায় আমরা যতটা জানি।
সেইটা তাহলে কিভাবে করে? সেটাও আপনি যেটা বলছেন, নেতানিয়াহুর দুটো তার উদ্দেশ্য এখানে কাজ করছে। একটা হচ্ছে ইসরায়েলি গভর্নমেন্ট, নেতানিয়াহু নিজে তার কিছু বিশ্বাস আছে যেটা তিনি প্যালেস্টাইনি রাষ্ট্রের কথা বিশ্বাস করেন না বা চান না, এবং এখন যে রাইট উইং গভর্নমেন্ট আছে, যে সরকারটা এখন নেতানিয়াহু নেতৃত্ব দিচ্ছেন, তারা প্যালেস্টাইন রাষ্ট্র হিসেবে চায় না। এটা হলো একটা। কিন্তু এই গাজা যুদ্ধটা গত 6 মাস ধরে যুদ্ধ করতে গিয়ে ইসরায়েল কিন্তু তার যে ঈপ্সিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল তার কোনোটা পুষতে পারেনি। হামাসকে ধ্বংস করতে পারেনি, আর তার যারা হোস্টেজ আছে তাদেরকেও ফিরিয়ে আনতে পারেনি, এবং বরঞ্চ উল্টো হয়েছে, পাশ্চাত্য জগৎ প্রচুর পরিমাণে চাপ ইসরায়েলের উপর দিচ্ছিল, এবং গত সপ্তাহ পর্যন্ত কিন্তু সেই চাপটা অব্যাহত ছিল। সেই চাপটা থেকে মুক্তি পাওয়ার জন্যে ডাইভারশন হিসাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে এই প্রক্রিয়ার, যুদ্ধ প্রক্রিয়ার সাথে জড়িয়ে ফেলবার জন্যই এই নেতানিয়াহু ইচ্ছা করেই কিন্তু এই হামলাটা করেছেন দামেস্কে ইরানি দূতাবাসে। কারণ তিনি জানতেন যে এটা করলে ইরান পাল্টা একটা আক্রমণ দেখাবে, এবং তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে এখানে সংযুক্ত করা যাবে। এবং ইসরায়েল কিন্তু বহুদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বা ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সক্রিয় করবার জন্য সচেষ্ট আছে। কারণ ইসরায়েলের উদ্দেশ্য হচ্ছে ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রামটা আছে সেটা তার একার পক্ষে ডিস্ট্রয় করা সম্ভব না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যদি যুক্ত হয় তাহলে ইরানকে এই বিষয়ে বড় ধরনের একটা আঘাত করা সম্ভব, এবং এই সুযোগটাকে নেতানিয়াহু ব্যবহার করতে চেয়েছে। এখন এর ফলে যেটা হয়েছে, যদি নেতানিয়াহুর স্ট্র্যাটেজি কাজ করে তাইলে এই যুদ্ধটা বারবার একটা আশঙ্কা আছে, মানে ইসরায়েল একটা আক্রমণ এখন আবার করতে পারে, ইরান পাল্টা একটা দিবে। প্রশ্ন তখন আসবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হবে। মার্কিন প্রেসিডেন্ট বলছেন, ওদের বিভিন্ন দপ্তর থেকে বলা হচ্ছে আমরা হব না, কিন্তু কথা হচ্ছে মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ইসরায়েলের লবি অনেক শক্তিশালী, এবং কংগ্রেসে প্রচুর পরিমাণে ইসরায়েলের সমর্থক আছে। তারা কিন্তু প্রচণ্ড রকমের চাপ সৃষ্টি করবে, এবং সেই চাপে মার্কিন যুক্তরাষ্ট্র এই সংঘাত থেকে কত দূরে থাকতে পারে, এটা কিন্তু একটা বিরাট আরেকটি বড় আলোচনা। এবং সেখানে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে প্রেসিডেন্ট জো বাইডেন, সামনে আবার ইলেকশন, তিনিও এই জায়গাটায় কিভাবে ভাববেন, কিভাবে যাবেন, সেই আলোচনাটা রয়ে গেল। আমি একটু ডক্টর তৌহিদুল ইসলাম আপনার কাছে আসতে চাই, যেটা হুমায়ুন কবির তুলেছেন যে জর্ডানও সেটা প্রতিহত করবার চেষ্টা করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র করতে চেষ্টা করেছে, এই হিসাব মিলাতে সাধারণ মানুষের কষ্ট হয় না, কিন্তু জর্ডানের হিসাবটা মিলাতে সাধারণ মানুষের আবার একটু কষ্ট হচ্ছে। যে শুরুর থেকে ফিলিস্তিনে যে ইসরায়েলের হামলা, যার ব্যাপারে খুব সরব ছিল, নিন্দা বাক্য বারবারই উচ্চারণ করেছে, সে আবার ইরানের হামলাকে প্রতিহত করতে ব্যস্ত হয়ে গেল। এই জায়গাটা যদি একটু পরিষ্কার করতেন। ধন্যবাদ আপনাকে। একটা বিষয় একটু খেয়াল রাখা প্রয়োজন যে যুদ্ধটা যদিও মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ আছে এখনও, কিন্তু মধ্যপ্রাচ্যকে যদি আমরা বিবেচনা করি, মধ্যপ্রাচ্য কিন্তু সবসময় একটা দ্বান্দ্বিক সম্পর্কের মধ্যে বিরাজ করে, বিশেষ করে যে রাষ্ট্রগুলো এখানে আছে। একের সাথে অপরের সম্পর্ক খুব বেশি যে মধুর তেমনটি কিন্তু নয়। তো সেক্ষেত্রে ইরানের সাথে জর্ডানের সম্পর্ক আসলে খুব বেশি মধুর নয়, বিশেষ করে রাষ্ট্রীয় সম্পর্ক, সরকারের সাথে সরকারের যে সম্পর্ক। আবার জর্ডানে কিছু মানুষ আছে যারা আসলে জর্ডান যে সহায়তাটা আমেরিকাকে করেছে বা ইসরায়েলকে করেছে এই ক্ষেত্রে, সেটাকে তারা সমর্থন করেনি। আপনারা হয়তো খেয়াল করেছি যে হামলার পরবর্তী একদিন দুদিন জর্ডানের বেশ কিছু মানুষ রাস্তায় নেমে এসে প্রতিবাদ করেছে যে কেন জর্ডানের সরকার এই মুহূর্তে তাদের স্পেসকে ব্যবহার করার অনুমতি দিল যুক্তরাষ্ট্রকে। কারণ আমরা যতটুকু জেনেছি যে ইরান যখন তার লক্ষ্য নির্ধারণ করেছে, সে একটা সার্টেন ডিস্টেন্সে তার লক্ষ্য নির্ধারণ করেছে, এবং সেটা ওভার দ্য জর্ডানিয়ান টেরিটরি। হয়তো তার এয়ার স্পেস দিয়ে গিয়েছে, সেইটা একটা সংকট ছিল, জর্ডান মনে করেছে যে সে এটার সাথে এটার দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারে, সেজন্য সে প্রতিহত করার ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রকে ইনভলভ করেছে, এবং সে কারণে তার স্পেসটাকে খুলে দিয়েছে। আবার আমরা যদি এই মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতি দেখি, সেখানে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে তার একটা আমেরিকান বা যুক্তরাষ্ট্রের বলয় আছে, সেই বলয়ে বিলং করে হচ্ছে জর্ডান। আবার আমরা যদি ইরানিয়ান বলয় দেখি, সেখানে কিন্তু জর্ডানের সাথে ইরানের সম্পর্ক খুব মধুর নয়, যেটা আমি আগেও বলেছি। এর একটা বড় কারণ হচ্ছে যে বিহাইন্ড দ্য সিন আমরা দেখি যুক্তরাষ্ট্রের রোল। তো সেজন্যই আমার কাছে মনে হয় যে জর্ডান তার এই যে
পারস্পরিক যে সহযোগিতার সম্পর্ক যুক্তরাষ্ট্রের সাথে, সেই জায়গা থেকে তার স্পেসটাকে ওপেন করেছে এবং এই স্পেসটা ওপেন করে সে আসলে দুটো পক্ষকে সহায়তা করেছে, একটা হচ্ছে যুক্তরাষ্ট্র আর একটা হচ্ছে পরোক্ষভাবে ইসরায়েল। তো তাকে সহায়তা করার জন্যই কিন্তু জর্ডান তার স্পেসটাকে ওপেন করেছে। এখন গুরুত্বপূর্ণ আসপেক্ট হলো যে জর্ডান কিন্তু এই যুদ্ধের অংশ ছিল না বা এই ক্রাইসিসের অংশ ছিল না, বাট যখনই সে তার স্পেসটাকে ওপেন করে দিয়েছে, যেটা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে যে ইরানিয়ান হামলার যত ধরনের ড্রোন মিসাইল ছোড়া হয়েছে সেগুলোকে প্রতিহত করার জন্য, তো ধরে নেওয়া হয় যে জর্ডান তার স্পেসটাকে খুব ওপেনলি ওভার্টলি এক্সপোজ করে দিয়েছে এবং হয়তো এটা বাহ্যিকভাবেই এখন বহিঃপ্রকাশিত হয়েছে যে জর্ডানের সাথে ইরানের কোনো সুসম্পর্ক নেই এবং যেটা হয়তো সামনে আরো তীব্র হতে পারে। কোনো সুসম্পর্ক নেই, এই জায়গাটা থেকে আপনার জন্য আমি পরবর্তী প্রশ্ন রেখে যাচ্ছি, সেটা হচ্ছে তাহলে পরবর্তীতে ইসরায়েল যদি ইরানে হামলা চালাতে চায় সরাসরি, সেইখানে কি জর্ডান সাহায্য করবে কিনা? মিশরেরও একটি প্রশ্ন থেকে যায়, মিশর কি ভূমিকা পালন করবে? আমি আসবো আপনার কাছে আবারও। ফরিদ হোসেন, আপনার কাছে একটু জানতে চাই একেবারে এই দেশগুলোর যে ভূমিকা আপনি যেভাবে দেখছেন যে কি হতে যাচ্ছে, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। না দেখুন, এখানে এই কথাটা পরিষ্কার করতে হবে, ইরান যে হামলাটা করেছে সেটা হচ্ছে প্রতিশোধমূলক এবং তার জন্য জরুরি ছিল। এবং একটা হচ্ছে যে 1 এপ্রিল আপনার সিরিয়াতে ইসরায়েল যেই হামলাটা করেছে এবং সেখানে তাদের জেনারেল সহ 7 জন আপনিও বললেন নিহত হয়েছে। এখানে একটা জিনিস দেখবেন যে পশ্চিমা বিশ্বগুলো, আমি যেটা তাদের যে ভণ্ডামিটা এটা আবার নতুন করে প্রকাশ পেল এবং এমনকি পশ্চিমা গণমাধ্যমও আপনার এই 1 এপ্রিলের যে হামলা, সেই হামলা কি এই ধরনের কোনো প্রতিক্রিয়া তৈরি করেছিল? এখন যেটা বলা হচ্ছে যে ইরান এটা করেছে, জাতিসংঘ থেকে শুরু করে দুনিয়া সব, যে তোমরা আর বাড়াবে না, হ্যাঁ ধৈর্য ধরো, হ্যাঁ তোমরা নিজেদেরকে কি বলে যে এই উত্তেজনাকে আর বাড়াতে দেওয়া যাবে না, তখন কিন্তু সেটা হয়নি। যখন ওই কাজটা করলো সিরিয়ার সেই কনসুলেটে, সেটাও তো জেনেভা কনভেনশন, একটা ডিপ্লোম্যাটিক এরিয়া, কূটনৈতিক একটা এরিয়ার মধ্যে যখন এই ধরনের হামলা হয় তখন তো এটা জেনেভা কনভেনশনের একেবারে সরাসরি ভঙ্গ। কাজে এই যে মধ্যপ্রাচ্যে যেই ঘটনাটাগুলি ঘটছে এখন, এর মধ্যে ধরুন এখানে অনেকেরই কিন্তু সেই নীতিবোধ বা আদর্শ বা এগুলো কোনো কাজ করছে না। বেনিয়ামিন নেতানিয়াহু যেটা করছে, সেই গাজাতে 6 মাস ধরে যে কাণ্ড করেছে সেটা গণহত্যা করে চালিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ, জার্মানির মতো দেশ, ইউকে মতো দেশ তারা আবার অস্ত্র দিচ্ছে। যদিও এই দেশগুলোর ভিতরে তাদের জনগণের মধ্যে কিন্তু প্রচণ্ডভাবে এর প্রতি প্রতিবাদ হচ্ছে, তারা এটাকে বন্ধ করতে বলছে। কিন্তু এই দেশগুলোর যারা নেতৃবৃন্দ এখন আছে, বাইডেনের প্রশাসন, বাইডেনের তার নিজের সামনে নির্বাচন, আপনি যেটা কথা বললেন, সেটা ইসরায়েলের সাথে তাদের দীর্ঘদিনের যে সম্পর্ক, সেটা প্যালেস্টাইন সম্পর্কে তারা যেগুলো বলে যে 2 স্টেট থিওরি, সেটা অনেকটাই মুখের কথা বলা, এটা নিয়ে যে আন্তরিকভাবে এই জিনিসটাকে কাজটা করতে পারা, এগুলো কিছুই করছে না। একের পরে ইসরায়েল আপনার ধ্বংস করে যাচ্ছে, মানে হাসপাতাল থেকে শুরু করে সাধারণ মানুষকে বোমা মেরে মানে হত্যা করছে, সেগুলো কিন্তু দেখুন বন্ধ হচ্ছে না এবং নেতানিয়াহু করছে না, এবং এগুলোকে বাধ্য করার মতো কিন্তু যে ধরনের প্রেশার তৈরি করার কথা সেটা করছে না। কিন্তু ফরিদ হোসেন, এখানে একটু ছোট্ট করে জানতে চাই যে তাহলে পাল্টাপাল্টি হামলার ক্ষেত্রে, মানে দামেস্কে যে হামলা, আবার পরবর্তীতে ইরান হামলা চালালো, মানে কৌশলে কে জিতলো? কারণ হুমায়ুন কবির তো বলছিলেন যে নেতানিয়াহু চাপ থেকে বের হয়ে আসা বা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া, সেই জায়গায় সে একটি কৌশলের খেলা খেলেছে। তাহলে কি কৌশলে ইরান হেরে গেল? ইরানের কি চেপে যাওয়া উচিত ছিল বা ধৈর্য ধারণ করা উচিত ছিল, এরকম কিছু? না দেখুন, কৌশলের দিক থেকে তো এটা এখনই বলা যায় না যে কে হারলো কে জিতলো। ইরান যেটা করেছে, ইরানের এই জিনিসটা কিন্তু জেনে শুনে সবাই জানতো। মার্কিন যুক্তরাষ্ট্র তো বলেই দিয়েছে যে হামলা হচ্ছে, তারা এটাকে ইরানও মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে আমরা একটা কিছু করব, কী ধরনের করবে ইত্যাদি, এবং যে কারণে এই প্রস্তুতিগুলো নিতে পেরেছিল। আপনার জর্ডানকে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রই সেগুলোকে কোঅর্ডিনেট করেছে, তারা ইনভলভ করিয়েছে। জর্ডানের আপনি সৌদি আরবের কথা বলা হচ্ছে, যদিও সৌদি আরব বলছে যে তারা এর মধ্যে ছিল না, কিন্তু এই মধ্যপ্রাচ্যের যে আপনি যে কথাটা বলছিলাম যে এখানে কোনো মুসলিম দেশ, ইসলামিক দেশ, এইভাবে কিন্তু কোনো জিনিস হয় নাই। কিন্তু জর্ডান যে একটা মানে ইসরায়েলের সঙ্গে সীমান্ত তার, এবং ইসরায়েলকে তারা কূটনৈতিক মানে স্বীকৃতিও আছে। জর্ডানের যে সমস্যাটা হয়েছে, জর্ডান কিন্তু এই গাজা ঘটনার মধ্যে
জর্ডানের কিং, তার রানী এবং কিন্তু প্যালেস্টাইনিদের এই পক্ষে কিন্তু তারা সর্বাত্মকভাবে দাঁড়িয়েছিল। এবং এই কথাগুলো বিশেষ করে জর্ডানের রানী, তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ, তিনি এই কাজগুলো করেছেন। কিন্তু জর্ডান এখন যেটা বলছে যে তারা এটা এই জন্য করেছে যে তাদের দেশের ভিতরেও যাতে না পড়ে। কিন্তু অভিযোগটা হচ্ছে এই, যেটা খুব জর্ডানেও কিন্তু সেই অভিযোগটা, তার জনগণ রাস্তায় নেমে এসেছে। এবং এখানে একটা মনে রাখতে হবে, জর্ডানে কিন্তু প্যালেস্টাইনি রিফিউজি শরণার্থীর সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি, তাই না? ওখানে এসে তারাও রাস্তায় নামছে। এখন জর্ডান এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছে যে সে এটাকে ধ্বংস করেছে, তার মানে সে অংশগ্রহণ করেছে। আরেকটা যেটা ইসরায়েলিরাই বলছে যে জর্ডানও আমাদের মিত্র হিসাবে এখানে আমাদের সহায়তা করেছে। কাজে এই জায়গাটা একটা জটিলতার তৈরি হচ্ছে। আর পুরানো যে কথাগুলো এখানে বলা হলো সেটা হচ্ছে যে ইরান তো দীর্ঘদিন থেকেই একটা প্রক্সি ওয়ার, এই হামাস, হিজবুল্লাহ, হুতি এদেরকে নিয়ে করছে। এই অনেক দিন পরে এটা সরাসরি এই জিনিসটা হলো। আমাদের জিনিসটা যেটা হচ্ছে যে এখানে ট্যাকটিক্যালি কে গেইন করলো না করলো সেটা ব্যাপার না, কিন্তু ইরান সে সন্তুষ্ট যে সে একটা মিসাইল, 300 মিসাইল সেখানে নিক্ষেপ করতে পেরেছে, ড্রোন নিক্ষেপ করতে পেরেছে। সেগুলো 99 মানে ঠিকমতো কাজ করেনি, কারণ এগুলোকে প্রতিহত করা হয়েছে। কিন্তু এই যে করলো, এই করাটাই তার জন্য একটা। আর আরেকটি বিষয়, আপনাদের মতো যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা অনেকেই বলছেন যে ইরান যদি এই হামলাটা না চালাতো তাহলে এই যে হুথি বিদ্রোহী বা হামাস, হিজবুল্লাহ এরা এক ধরনের নিরুৎসাহিত হয়ে যেত বা তারা মানে মনোবল হারাতো, সেজন্য ইরান এই হামলাটা চালিয়েছে। এটা কতটা যৌক্তিক? অবশ্যই যৌক্তিক। আমি তো মনে করি একজন বাংলাদেশি এখানে নাগরিক হিসাবে, একজন বিশ্লেষক, তার এটা করা দরকার ছিল, এবং যদি প্রয়োজন হয় তাকে আরও করতে হবে। কারণ ইসরায়েল নেতানিয়াহুকে এখানে যেই 7ই অক্টোবরের পরে যেই তাদের 1200 লোক মারা গেছে, এখন আপনি যদি এখানে দেখেন যে 1200-র বিপরীতে 33,000, প্রায় 34,000 লোক তারা মেরে ফেলছে প্যালেস্টাইনি। তাহলে কার বিনিময়ে কতটা হলো? ইসরায়েলের এটাও হচ্ছে যে তারা আন্তর্জাতিকভাবে সাধারণ মানুষের যে সহানুভূতি, এমনকি অনেক রাষ্ট্রের সরকারি পর্যায়েও কিন্তু তারা সহানুভূতি হারাচ্ছে। আপনি ধরুন এর মধ্যে ধরুন এগুলোর পরেও কিন্তু নেতানিয়াহু কেন করছে না, তার একটা বড় ব্যাখ্যা হচ্ছে যে তার নিজের দেশে যে এক্সট্রিম রাইট, দক্ষিণপন্থী, তাদের নিয়ে যে কোয়ালিশন সরকার, তাদের চাপে এবং তার নিজের গদি রক্ষা করার জন্য সে এটা করছে। কারণ তার বিরুদ্ধে কিন্তু তার দেশে বিক্ষোভ হচ্ছে, যেগুলো আমরা এখানে সবসময় জানি না, আমাদেরকে জানানো হয় না, আমরা পশ্চিমা মিডিয়া সেইভাবে কিন্তু এগুলো প্রচার করে না। কাজে তার নিজের গদি রক্ষা করাটাও কিন্তু এখানে তার একটা বড় লক্ষ্য। সে এদিকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাকে জো বাইডেনের সাথে নেতানিয়াহুর কিছুটা সম্পর্কের যেরকম ছিল সেটা একটু চির ধরেছিল। কিন্তু আবার যেই ধরুন যে মার্কিন যুক্তরাষ্ট্রদের তাদের ব্যবহারটা যেমন, যেই আবার ইরান এখানে জড়িত হয়ে গেল, তখন বললো যে আমি তোমার সঙ্গে একেবারে সর্বাত্মকভাবে। এবং সেক্ষেত্রে আন্তর্জাতিক গণমাধ্যম কতটা আমাদেরকে জানতে দিচ্ছে, আরো কি ঘটছে, ফোনে কথা বললো, তাকে আশ্বস্ত করলো। কাজে ইন দ্য লং রান প্যালেস্টাইনিদের জন্য এমন যে এখন মাত্র 35টা দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দেয় নাই। দুনিয়ার অনেক দেশেই প্যালেস্টাইনের স্বীকৃতি না, মানে তাদের সঙ্গে ওঠা বসা আছে, ইত্যাদি আছে। প্যালেস্টাইনিদের জন্য এই যে পশ্চিমা দেশগুলো, তারা কিন্তু তার পাশে দাঁড়াচ্ছে না যেভাবে দাঁড়ানো উচিত। সর্বশেষ কিছু কিছু ডেভেলপমেন্ট হয়েছে যেটা কিছুটা আশাব্যঞ্জক, যেমন আয়ারল্যান্ড এবং স্পেন। জি, এই আলোচনাটা নিয়ে একটু পরে আসি, কারণ সত্যিকার অর্থেই দাঁড়াচ্ছে না সেটা তো একেবারেই দৃশ্যমান, কিন্তু এরপরে আরও কি হতে যাচ্ছে নিঃসন্দেহে অনেক বেশি হিসেব নিকাশ আছে। হুমায়ুন কবির, যেখানে আপনাকে ছেড়ে গিয়েছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, বিশেষ করে জো বাইডেন, তিনি এখানে কোন ধরনের হিসেব নিকাশ করে এগোবেন বলে আপনি মনে করছেন? দুটো হিসেবের জায়গা স্পষ্ট। একটা হচ্ছে যে ইসরায়েলের, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরায়েলের প্রতি সমর্থন, এটা যে কোনো মার্কিন প্রশাসনের পক্ষেই এর থেকে ব্যত্যয় ঘটানোটা কঠিন, কারণ ওখানকার কাঠামোটাই এরকম যে এখানে ইসরায়েলের পক্ষে ব্যাপক সমর্থন আছে, মানে ক্ষমতা কাঠামোতে। এবার যদি আসেন প্রেসিডেন্ট বাইডেন সাহেবের নিজের, তিনি তো নির্বাচনে যাচ্ছেন, এবং নির্বাচনে যদিও প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প, তাকে নিয়ে মামলা মোকদ্দমা চলছে, কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু তিনি বাইডেনের কাছাকাছি থেকে শক্ত প্রতিদ্বন্দ্বিতা তৈরি করছেন। এবং এখানে প্রত্যেকটা ভোট এবং প্রত্যেকটা স্টেট, অঙ্গরাজ্যের সমর্থন প্রয়োজন। এবং এই ক্ষেত্রে মুসলিম জনগোষ্ঠী একটা মানে বেশ ভালো কিছু ভোট আছে, 1-2% ভোট তাদের আছে। আর তরুণ প্রজন্ম যারা অনেক বেশি আদর্শবাদী, তারা এটাকে আদর্শিকভাবে দেখছে এবং তারা বলছে যে
এই লোকগুলো মারা যাচ্ছে গাজায়, আমরা কিছু করতে পারছি না, মানে যথেচ্ছাচার করছে ইসরায়েল, তার বিরুদ্ধে কিন্তু তরুণ প্রজন্ম সোচ্চার হচ্ছে। তো কাজে তরুণ প্রজন্ম এবং মুসলিম জনগোষ্ঠী, এই দুই জনগোষ্ঠীর ভোট যদি প্রেসিডেন্ট বাইডেন হারান, তাহলে খুব অল্প ভোটেও কিন্তু তিনি ট্রাম্পের কাছে হেরে যেতে পারেন। এই ক্যালকুলেশনটা বা এই তথ্যাবলী কিন্তু মার্কিন পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। তো সেই জায়গাতে প্রেসিডেন্ট বাইডেনের নিজের পুনর্নির্বাচন এবং ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় থাকা, এই অভ্যন্তরীণ রাজনীতির একটা বাধ্যবাধকতা তার উপর আছে। একই সাথে ইসরায়েলের প্রতি তাদের যে কমিটমেন্ট, সেটাও রক্ষা করতে। এবং আরেকটা জিনিস আমি না বললেই হয় না, এই যে মধ্যপ্রাচ্যে ডক্টর তৌহিদ বলছিলেন, ফরিদ ভাইও বললেন যে মানুষ চাচ্ছে না, সরকারের ভূমিকা নিয়ে মানুষ প্রশ্ন তুলছে। গত 10 বছর ধরে যদি আপনি লক্ষ্য করেন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দুইটা প্রক্রিয়া চলছে। একটা হচ্ছে রাজতন্ত্রের বিশ্বাসী যে রাষ্ট্রগুলো আছে, তারা বুঝতে পারছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আস্তে আস্তে মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিচ্ছে, এবং সেক্ষেত্রে তাদের নূতন রক্ষা কবচ হিসাবে তারা সকলেই কিন্তু ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী। তারই ফসল হিসাবে আপনি আব্রাহামস অ্যাকর্ড পেয়েছেন ট্রাম্পের আমলে গত কয়েক বছর আগে, এবং তাতে আপনি বাহরাইন আছে, ইউএই আছে, সৌদি আরবের সাথেও কিন্তু এটা নিয়ে আলাপ আলোচনা চলছিল। এবং সেই আলাপ আলোচনায় প্যালেস্টাইন ইস্যুটা পেছনে পড়ে গিয়েছিল, এবং এই নেতানিয়াহু জাতিসংঘে দাঁড়িয়ে কিন্তু বলেছিলেন আমরা রাষ্ট্রে রাষ্ট্রে সম্পর্ক করব, এখানে অন্য বিষয় নিয়ে তো কথা বলবার প্রয়োজন নাই। সেই প্রয়োজনটা উপলব্ধি করাবার জন্য হামাস 7ই অক্টোবর আক্রমণ করে বলে দিল যে আমরা কিন্তু আছি, তোমরা রাষ্ট্রে রাষ্ট্রে মিলে, রাজতন্ত্র আর তোমরা ইসরায়েল মিলে সম্পর্ক করে ফেলে আমাদেরকে বাদ দিয়ে দিবে হিসাবের খাতা থেকে, সেটা হবে না। এবং সেই কারণে কিন্তু এই 7ই অক্টোবরের ঘটনাটা, এবং আবার প্যালেস্টাইন ইস্যু এখন কেন্দ্রবিন্দুতে এসছে, এবং নেতানিয়াহু চেষ্টা করছেন প্রচণ্ডভাবে আবার ওটাকে পেছন দিকে সরিয়ে দেওয়ার জন্য। সেই কারণেই তিনি এখন এই ইরান ইস্যু সামনে নিয়ে এসে, এবং গত 2-3 দিন ধরে আপনি যদি লক্ষ্য করেন সারা পৃথিবীর মিডিয়া থেকে কিন্তু গাজাটা একটু পেছনে পড়ে গেছে। এখন কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যে কি হবে এটা নিয়েই আমরা কথা বলছি, এমনকি এখানেও তো আমরা আজকে সেই বিষয় নিয়েই কথা বলছি। কাজেই নেতানিয়াহু কৌশল হিসাবে দৃষ্টিকে গাজা থেকে সরিয়ে দিয়ে বা প্যালেস্টাইন ইস্যুকে ওখান থেকে আলোচনায় সরিয়ে দেওয়ার কাজটা মোটামুটি সফলতা পেয়েছেন। এটা কিন্তু গাজায় যে দুর্বিষহ অবস্থা, সেই প্রেক্ষাপটে এটাকে কি নেতানিয়াহু দূরে রাখতে পারবেন? এবং গাজায় যদি সিচুয়েশন বা অবস্থার পরিবর্তন না হয়, তাহলে তার ক্ষমতা থাকাটা কতদিন যাবে, সেটা পারবেন কিনা সেটা একটি প্রশ্ন। আরও একটা প্রশ্ন খুবই ঘুরপাক খাচ্ছে যে ইরানের এই হামলা সেই গাজা, তারপর লেবানন, সিরিয়া, এই জায়গাগুলোকেও আরও বেশি চাপের মধ্যে ফেলে দিল কিনা, সেখানে আরও বেশি আমরা যদি বলি ক্ষয়ক্ষতি থেকে শুরু করে নানান ধরনের যে সমস্যা সেগুলো হবে কিনা। আমি বিরতি থেকে এসে সেই আলোচনায় যেতে চাই। সম্মানিত দর্শক, নিটোল টাটা 21 রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির। আলোচনায় আবারও ফিরব, নিঃসন্দেহে সেই আলোচনার সাথে থাকবেন। আবারও ফিরে এলাম নিটোল টাটা 21 রাতের আজকের আয়োজনে। আজ আমরা আলোচনা করছি ইসরায়েলে যে হামলা চালালো সাম্প্রতিক সময়ে ইরান, এবং এক ধরনের বার্তা দেবার চেষ্টা করলো বা শক্তিমত্তা প্রকাশের চেষ্টা করলো, সেই জায়গাটা থেকে নতুন করে মধ্যপ্রাচ্যে কি বড় ধরনের কোনো উত্তেজনা, উদ্বেগ, উৎকণ্ঠা ছড়িয়ে পড়বে কিনা, আসলে সার্বিকভাবেই বলা যেতে পারে যে কি হতে যাচ্ছে, সেটাই আলোচনা করছি নিটোল টাটা 21 রাতের এই আয়োজনে। আমি ডক্টর তৌহিদুল ইসলাম, আপনার কাছে জর্ডান, মিশর কতটা ইসরায়েলকে সহায়তা করবে এরকম একটি প্রশ্ন রেখেছিলাম। পাশাপাশি এই যে আরও দুটি প্রশ্ন একদম উত্থাপিত হলো এখানে, হুমায়ুন কবির করলেন, সেই জায়গাটায় সত্যিকার অর্থে কি চাপে ফেলে দিবে কিনা। মানে একটা জায়গা থেকে আমি শুরু করি, দ্বিতীয়টা থেকে, যে আসলে যে রাষ্ট্রগুলোর থেকে ইরান সহায়তা পেয়েছে সেই রাষ্ট্রগুলো কি চাপে পড়বে কিনা সেটা একটা প্রশ্ন। আবার সেই রাষ্ট্র এবং সেই অথরিটিগুলো
আরেকটু স্বাচ্ছন্দ্য বোধ করবে কিনা তাদের যথারীতি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে, সেটাও খেয়াল রাখতে হবে। কারণ এতদিন আমরা যতটুকু জেনেছি বিভিন্ন মাধ্যমে যে হয়তো যে গ্রুপগুলো হুতি, হামাস, হেজবুল্লাহ, তাদের এক ধরনের একটা বলয় আছে এবং তাদের একটা সূত্র আছে। সেই সূত্র নিজেই যখন এখন প্রোঅ্যাক্টিভলি সামনে এসেছে, তার সার্বভৌমত্বে যখন আঘাত লেগেছে, এটা একদিকে যেমন ওই ধাক্কা খাওয়ার মতো তাদের জন্য নতুন, আবার তাদেরকে কিন্তু উজ্জীবিতও করছে যে তারা এখন একটা ইউনাইটেড ফোর্স হিসেবে তাদের যে টার্গেট, সেখানে সবাই একত্রে আক্রমণ করার সুযোগ পাচ্ছে সেটা। কিন্তু যে জায়গাটায় আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই, যেটা বিভিন্ন আলোচনায় আমরা বলার চেষ্টা করেছি, যে মধ্যপ্রাচ্যে কি উত্তেজনা আরও বাড়বে কিনা। নিঃসন্দেহে উত্তেজনার মধ্যেই আমরা দেখছি মধ্যপ্রাচ্যকে গত 6 মাস যাবৎ। এবং যেটা অ্যাম্বাসেডর হুমায়ুন কবির বললেন, যে বিশেষ করে এই সিরিয়ান টেরিটরিতে ইরানিয়ান কনসুলেটে যখন আক্রমণ করা হলো, এটার একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো যে ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের সর্বশেষ যে রেজুলেশনটা পাশ হয়েছে, এবং সেই রেজুলেশনটা আমার ধারণা পৃথিবীর অন্য কোনো প্রান্তে অন্য কোনো রাষ্ট্র যদি এই জাতীয় ঘটনা ঘটাতো এবং এই রেজুলেশন নেওয়া হতো, তাহলে এতদিনে এটা উইথ অল ইফেক্টস এক্সিকিউটেড হতো, যেটা আমরা দেখেছিলাম গালফ ওয়ারের সময় অ্যাগেনস্ট সাদ্দাম হোসেন, অ্যাগেনস্ট ইরাক। খুব দ্রুত ইউনাইটেড নেশনসের যে পার্মানেন্ট মেম্বার্স এবং নন পার্মানেন্ট মেম্বার্স, ওয়েস্টার্ন অ্যালাইজ, তারা সবাই মিলে সাদ্দাম হোসেনের অ্যাগেনস্টে আক্রমণ করেছিল যখন সাদ্দাম হোসেন কুয়েত ইনভেড করেছিল। সেই চিত্রটাই আমরা এখন দেখছি সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন, যে আসলে এখানে কি বলা হয়েছে এই রেজুলেশনটা, গাজার রেজুলেশনটা, বিশেষ করে যুদ্ধবিরতির যে রেজুলেশনটা। তো সেই জায়গাটা থেকে একটা ডেভিয়েশন হচ্ছে ক্ষেত্রটা, যুদ্ধের ক্ষেত্রটাকে আরও বড় করা। এবং ইরানকে যখন আমরা দেখি যে ইরান এটাকে প্রতিহত করার জন্য বা একটা জবাব দিয়েছে, এই জবাবটা খুবই প্রত্যাশিত ছিল ইসরায়েলের, এবং প্রত্যাশিত ছিল দুটো পার্সপেক্টিভে। একটা হলো যে ইরানের ক্ষেত্রে ইরান একটা সুযোগ পেয়েছে যে তার টেরিটরিতে সরাসরি হামলা হয়েছে, এবং তার যে শক্তি, সামর্থ্য, ক্যাপাসিটি আছে, সেই জিনিসটা ইরান জানান দিয়েছে যে আমি এত লং ডিস্টেন্স থেকেও ইসরায়েলের মতো একটা রাষ্ট্রকে আক্রমণ করতে পারি। প্রতিহত হয়েছে সব মাঝপথে, সেটা ভিন্ন আলোচনা, কিন্তু তার যে এই সক্ষমতা তৈরি হয়েছে, যেটা গত 2 বছর আগে ছিল না, হয়তো এই সাহসটা হয়তো 2 বছর আগে ইরান কখনো করেনি, এখন কেন করেছে? তার মানে তার আরও শক্তিমত্তা আছে। এখন যদি আমরা দেখি যে আমরা শুনতে পাচ্ছি যে ইসরায়েল হয়তো একটা লিমিটেড স্কেলের রেসপন্স দিবে, যদি সেই ধরনের রেসপন্স দেয়, আমরা যারা ইন্টারন্যাশনাল কনফ্লিক্টকে আলাপ আলোচনা করি, বিশ্লেষণ করি, সেটা আসলে কোনো সুখকর খবর হয়ে নিয়ে আসবে না, কারণ এটা আবার আগ্রহী করে তুলবে ইরানকে কোনো না কোনো জায়গায় একটা প্রতি উত্তর দিতে। কারণ এই উত্তর প্রতিউত্তর প্রতিউত্তর এই চেইনটা সবসময় চলতে থাকে যুদ্ধের ময়দানে। আবার যে জায়গাটা দিয়ে আপনি শুরু করেছিলেন যে জর্ডান কী ভূমিকা পালন করবে বা ইজিপ্ট কী ভূমিকা পালন করবে, তারা আসলে সেই ভূমিকাটাই পালন করবে যেটা যুক্তরাষ্ট্র চাবে এখানে। আমার যতটুকু ধারণা তাদের সাথে যে কূটনৈতিক সম্পর্ক, হ্যাঁ, ইসরায়েলের জন্য কাজটা সহজ হবে, কিন্তু সেই কাজটা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব এই মুহূর্তে করবে কিনা সেইটার উপরে একটা দৃষ্টি দেওয়া আমাদের প্রয়োজন। কারণ আমরা যতগুলো রেসপন্স দেখেছি, ইসরায়েলের যারা সহায়ক রাষ্ট্র, ইরানের যারা সহায়ক রাষ্ট্র, তারা সবাই বলেছে যে এই যে পর্যন্ত ঘটেছে এর পরে যেন এর মাত্রা আর বৃদ্ধি না পায়, কারণ তারা সবাই জানে এর পরের মাত্রা যদি বাড়ে তাহলে তাদের সকলকে এখানে সরাসরি অংশগ্রহণ করতে হবে। তাদের সকলকে সরাসরি অংশগ্রহণ করা মানে হচ্ছে এই যুদ্ধটার বিস্তৃতি আরও অনেক বেশি বেড়ে যাবে, এবং তখন যে শুধু এই ওয়েস্ট এবং মিডল ইস্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা না, হয়তো মিডল ইস্টের যে মুসলিম রাষ্ট্রগুলো তারা বিভিন্নভাবে বিভক্ত, পৃথিবীর অন্য অন্য অনেক মুসলিম রাষ্ট্র আছে যারা হয়তো এই যুদ্ধে সরাসরি বা পরোক্ষভাবে একভাবে জড়িয়ে পড়তে পারে, যেটা আরও বৃহৎ স্কেলে নিয়ে যেতে পারে। কারণ এখানে কিন্তু শক্তিমত্তার পরীক্ষা হচ্ছে অ্যাকচুয়ালি, আমার কাছে মনে হচ্ছে ইসরায়েলের শক্তিমত্তা। কিন্তু যত দিন যাবে হিউম্যান ক্যাজুয়ালিটি বাড়বে, ডিস্ট্রাকশন বাড়বে, এবং সিরিয়াস অর্থনৈতিক ক্ষয়ক্ষতির মধ্যে পড়বে মিডল ইস্ট। এই যে ইসরায়েল যে
প্রতিহত করেছে, তার প্রতিহত ব্যবস্থার পিছনে তার যে পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে, ইরান যদি আর একটা অ্যাটাক করে এরকম 600 ক্ষেপণাস্ত্র সহ অথবা 300 ক্ষেপণাস্ত্র সহ, তাকে তো আবার সেই অর্থ ব্যয় করতে হবে, তাই ইনস্ট্রুমেন্টগুলোকে ব্যবহার করতে হবে। এবং সেজন্য আপনারা হয়তো খেয়াল করেছেন একটি জায়গা যে ডেভিড ক্যামেরন এখন তিনি একটা ইসরায়েলি ট্রিপে যাচ্ছেন টু গিভ দ্যাট মেসেজ টু নেতানিয়াহু যে এই অবস্থা থেকে যদি কোনো প্রোঅ্যাক্টিভ অ্যাটাক করা হয় ইরানকে, এটা উত্তেজনা চরম পর্যায়ে নিয়ে যাবে। এবং এই জায়গার একটা আমি মিল দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে ওয়েস্টের, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং এদিকে রাশিয়া, চায়না, তারা তাদের যারা সহায়ক রাষ্ট্র, যাদের সাথে সুসম্পর্ক, তারা সবাই বলার চেষ্টা করেছে এটা যেন আর বৃদ্ধি না পায়। তার মানে হচ্ছে এটা যেন একটা সংযমের জায়গার থেকে সামনে নিয়ে যাওয়া হয়। কারণ যদি আমরা তাত্ত্বিকভাবে দেখি, তাত্ত্বিকভাবে এখান থেকে যুদ্ধ বাড়ার সম্ভাবনা বেশি। সবাই যেভাবে বলছে এটা যেন আর বৃদ্ধি না পায়, সবাই সেইভাবে গাজায় এই কথাটা বলল কি না যে এটা যেন, কারণ যুদ্ধবিরতির ব্যাপারটা আমরা জাতিসংঘে দেখলাম এবং জাতিসংঘের যে মানে বলাই তো হয় যে জাতিসংঘের মতো বিশ্ব সংস্থার কাজটা কি তাহলে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তো সেখানে সবচেয়ে বড় প্রভাব দিয়ে বসে থাকে। যুদ্ধবিরতি হবে, প্রস্তাব পাশ হয় নিরাপত্তা পরিষদে, কিন্তু সেই প্রস্তাবের বিরুদ্ধে যে আবার কেউ না মানলে তার সেই দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, সেই জায়গাটায় কিছুই করা যায় না। এরকম হলে আসলে কিভাবে এগোবে বিশ্ব সংস্থা, কিভাবে কাজ করবে? ফরিদ হোসেন, আপনার কাছে যে ব্যাপারটা তখন রেখে গিয়েছিলাম এবং বলেছি পরবর্তীতে আসলে শুনবো, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন ফিলিস্তিনের ব্যাপারে পশ্চিমাদের তো কোনো ধরনের একেবারেই সমর্থন তো নাই, তারা এই যে গাজার কথা বিশেষ করে এখন নতুন করে যদি এটা আড়ালেই চলে যায়, যেটা হুমায়ুন কবির বলছিলেন যে এটা এক ধরনের সরিয়ে দেয়া, আমরা আজকে ইরান আর ইসরায়েল নিয়ে কথা বলছি, গাজাটা সরে গেল, কিন্তু সেখানেই সবচেয়ে বেশি মানবতা বিপর্যস্ত হয়েছে, তাহলে সত্যিকার অর্থে কি আমরা পেছনে ঠেলে দিলাম? আরও বেশি কি আমাদের যে সমর্থনটা ছিল সারা বিশ্বের যদি বলি, বা মুসলমানদের যে সমর্থন বা মানবতার যে সমর্থন, সেটাও হারিয়ে যাচ্ছে কিনা যদি পেছনে পড়ে যায়? না, দেখুন, এটা তো নতুন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে কথাগুলো আপনি জানেন যে জাতিসংঘের দিক থেকে এবং নিরাপত্তা পরিষদের একটা উদ্যোগ অনেক দিন পরে যে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়া, এবং সেইটার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সেই উদ্যোগের ক্ষেত্রে ধরেই নেওয়া হয়েছিল যে এটা একটা প্রক্রিয়ার মধ্যে দেওয়া যায়, যাতে নিরাপত্তা পরিষদে সেটা অবশ্যই এটাকে মানে সর্বসম্মতভাবে পাশ হতে হবে, তারপরে সেটা সাধারণ পরিষদে যায়। এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আপনি জানেন যে তারা আভাস দিচ্ছিল যে না, তারা এটা সেইভাবে সমর্থন করবে না। সেই জায়গায় আমি বলছিলাম যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, দীর্ঘ 6 মাসের গাজা গণহত্যা, ইসরায়েল এবং ইসরায়েল যে বিভিন্ন এবং কি তার পশ্চিমা মিত্রদের কাছ থেকেও কিছুটা কি বলে সহানুভূতি হারানোর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে আমি যেই কথাটা বলেছিলাম যে এমনকি জার্মানি, যে ইসরায়েলের একেবারে মানে মহাকট্টর সমর্থক, তারা হলোকস্ট করেছে, ইউরোপিয়ানরা হলোকস্টের জন্য দায়ী, তারা তার সেই দায় ইসরায়েলকে মানে ফেরত দেওয়ার জন্য, যে তোমাদেরকে আমরা অনেক গণহত্যা করেছি, এখন তোমাদেরকে আমরা রক্ষা করব, সেই দায় থেকে কিন্তু সেখানেও কিন্তু আপনার আমরা যে কথাটা বলছি যে প্রতিবাদ হচ্ছে ইত্যাদি হচ্ছে। এখানে যে আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা ঘটনা হয়েছে সেখানে হচ্ছে যে আয়ারল্যান্ড সেখানে কিন্তু একটা উদ্যোগ নিয়েছে যে তারা ইউরোপিয়ান ইউনিয়ন, তারা কিন্তু আয়ারল্যান্ডে এখন ইংলিশ স্পিকিং কান্ট্রি হিসাবে তারাই একমাত্র দেশ, এবং তারা স্পেনের সঙ্গে মিলিয়ে একটা উদ্যোগ নেওয়া যে ইউরোপিয়ান ইউনিয়ন যাতে করে এখানে একটা ভূমিকা পালন করে এবং তারাও প্যালেস্টাইনকে একটা রাষ্ট্র হিসাবে যে স্বীকৃতি দেওয়া, সেই স্বীকৃতির উদ্যোগটা নেওয়া, এগুলো হচ্ছিল। এবং আপনি জানেন যে এই কথাগুলো হুমায়ুন কবির সাহেব বললেন, তহিদ সাহেব বললেন যে দীর্ঘদিন মানে কি বলে যে 7ই অক্টোবরের প্রতিক্রিয়া হিসাবে নেতানিয়াহু বা ইসরায়েল যে কাজটা করছিল, সেই কাজ খোদ মানে ইসরায়েলের ভিতরেও কিন্তু এটা নিয়ে নানান ধরনের প্রশ্ন, বিক্ষোভ ইত্যাদি হয়েছে যে তুমি কতদূর নিয়ে যাবে এটা, কারণ এটা কিন্তু তারা কিন্তু সেই যে তাদের যে বন্দির হোস্টেজ, সেই হোস্টেজ সব কিছুকে তারা ছেড়ে আনতে পারেনি। কাজে এই ধরনের একটা চাপের মধ্যে নেতানিয়াহু ছিল এবং এখনও আছে। সেখান থেকে সে হয়তো যে কথাটা বলা হচ্ছে যে দৃষ্টি সরানোর জন্য বা তার চাপ এড়ানোর জন্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে নতুন করে একটা পরিস্থিতির মধ্যে জো বাইডেন প্রশাসনকে আনার জন্য এই কাজটা করেছে। কাজে এগুলো মানে অবস্থাটা তৈরি হচ্ছে। এবং প্যালেস্টাইনিদের যে ইস্যুটা, যেটা মূল ইস্যু এখানে, সেই 47-এ বেলফোর
ঘোষণার পর যে কথাটা বলা হয়েছিল যে দুটো রাষ্ট্র থাকবে, ইসরায়েলিদের জন্য মানে তাদের একটা জুজদের জন্য রাষ্ট্র এবং প্যালেস্টাইনিদের জন্য আলাদা রাষ্ট্র। কিন্তু ইসরায়েলের রাষ্ট্র ঠিকই হয়েছে, কিন্তু প্যালেস্টাইনের রাষ্ট্রটা হয়নি। এবং সেটার দিকে মানে এই দীর্ঘদিন ধরে কিন্তু এই বিভিন্ন জাতিসংঘের রেজুলেশনের পর রেজুলেশন, বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু ইসরায়েল কারো কথা শুনছে না। শুধু নেতানিয়াহু তা না, এর আগেও যারা ছিল তাদের শাসক, তারা কিন্তু কেউ সেইভাবে শোনেনি। কখনো কখনো শান্তি চুক্তি হয়েছে, কখনো আপনার বিভিন্ন ধরনের উদ্যোগ হয়েছে। তো সেই জায়গাটা থেকে আমাদের মূল জায়গাতে আসতে হবে। মূল জায়গাটা হচ্ছে যে আপনার প্যালেস্টাইনিদের কী হবে, তার এই যে এক দিনের পর দিন মারা যাচ্ছে এবং এখনও চলছে, তাদের কি হবে, তাদের কে বাঁচাবে, এই শিশুদের কে বাঁচাবে, এগুলোকে আবার পুনর্নির্মাণ কে করবে। এবং এই জায়গাটায় আপনার পশ্চিমা দেশগুলো যা করছে সেটা যথেষ্ট নয়। এবং তারা ইসরায়েলকে বা নেতানিয়াহুকে তারা সমালোচনা করছে বন্ধু হিসাবে। সেখানে ইরান, আপনি দেখবেন যে কথাগুলো বলে যে সৌদি আরবের একটা তো কাছাকাছি চলে আসছিল, তারা পরস্পরকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে, যেটা গাজার এই ঘটনাতে পিছিয়ে গেল। আপনার জর্ডানের ভূমিকা, মিশরের ভূমিকা, তারা যেটা করছে সেটা হচ্ছে যে হ্যাঁ তুমি করো, তুমি হত্যা করো, তুমি করতে পারো, কিন্তু এটা একটু একটু রয়েস হয়ে করো, তুমি একে একটু বাঁচিয়ে করো, ওকে বাঁচিয়ে করো। এমন যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যে কথাটা বললো যে তুমি যুদ্ধ করো, কিন্তু যুদ্ধ করতে গিয়ে সিভিলিয়ানদের বেসামরিক যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেখানে হামলা না করো, হাসপাতালে হামলা না করো, সেগুলোকে তারা কিন্তু মানেনি, ইসরায়েলি ফোর্স কিন্তু মানেনি। কিন্তু জিনিসটা কি দাঁড়ালো, সেটা কি বন্ধু ভেবে এক ধরনের সমালোচনা, নাকি অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো না কোনো ভাবে খুশি করবার একটা চেষ্টা? এটা তো একটা হচ্ছে যে আমি যে কথাটা বললাম, পশ্চিমা বিশ্ব তারা তাদের ইসরায়েলের সঙ্গে যে কথাগুলি বলতেছে, তারা গিয়ে বলছে সেটা হচ্ছে বন্ধু হিসাবে, যে তুমি আমার বন্ধু, কিন্তু তোমার এমনকি যে ট্রাম্পও কিন্তু তারা তো বলছে। আমি বলছি যে আপনি জর্ডানের কথা বললেন, আপনি সৌদি আরবের কথা বললেন, এরা কিভাবে সমালোচনাটা করছে? সেটা কি এক ধরনের একদম বন্ধু হয়ে সেই সমালোচনাটা করছে, নাকি মার্কিন যুক্তরাষ্ট্রকে এমন কথাবার্তাগুলো বলছে যাতে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে? ইসরায়েলের বন্ধু সেটা আমি বলছি না, তারাও কিন্তু, আমি বললাম তো যে জর্ডান কিন্তু একটা বড় ভূমিকা পালন করেছে এখানে। আপনার প্যালেস্টাইনিদের শরণার্থীদের সমর্থন দিচ্ছে, তারা প্যালেস্টাইনে যে এখন যে গাজাতে গণহত্যা হচ্ছে সেটাকে তুলে ধরার জন্য, আমরা রানির কথা বললাম, ইত্যাদি করলাম, সবই আছে। কিন্তু লং রান তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কথার বাইরে যেতে পারছে না। এই যে আপনার প্রতিহত করার কোঅর্ডিনেশনটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রই করেছে। এবং আমাদের যেটা আমি পড়েছি সেটা হচ্ছে যে এই ইরান যেটা করবে মার্কিন যুক্তরাষ্ট্রকেই জানিয়েছে সে আগে যে আমরা এটা করতে যাচ্ছি। যে কারণে কিন্তু বাইডেন বলছে না যে আসন্ন এরকম একটা হামলা, বিশ্বমণ্ডলের ভয়ে ভীত হয়ে বলছে। হ্যাঁ, এবং বিশ্বমণ্ডলকে থেকে যে বেরিয়ে আসতে পারা, সেটা কিন্তু আসতে পারছে না। এবং আপনি বিশ্বমণ্ডল বলেন, যাই বলেন, মার্কিন আস্তে আস্তে তার ক্ষমতা খর্ব হচ্ছে, কিন্তু সে আছে এবং আছে বলে, এবং তাদের যে ভূ রাজনৈতিক যে অবস্থানগুলো, জর্ডানও তার একেবারে সীমান্তে ইসরায়েলের সঙ্গে সে মানিয়ে চলতে চায় যে ঠিক আছে তুমি যেটা করছো, তারা ইসরায়েলের প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াচ্ছে, তারা কিন্তু ইরানের সঙ্গে যাচ্ছে না। কারণ ইরান তো এখানে ঘোষিত ব্যাপার, তার প্রক্সি বলুন আর যাই বলুন, হামাসের দিক থেকে বলুন, আপনার হিজবুল্লাহর দিক থেকে বলুন, হুতিদের দিক থেকে বলুন, এবং এই যে আপনার হরমুজ প্রণালী, কেপ অফ গুড হবে, তারা তো বেশ কিছুদিন ধরে এগুলো করছে এবং হুতিরা করছে, সেগুলোকে সমর্থন দিচ্ছে। ইরান এখানে তার অবস্থানটা খুব পরিষ্কার যে মানে ইসরায়েল হচ্ছে আমার শত্রু এবং এই শত্রুকে আমার মানে কী বলে হামাস যেভাবে দেখেছে, কাজে হামাস হতো তাদের দ্বারাই অনুপ্রাণিত। কাজে এই অবস্থাগুলোর মধ্যে, যেমন ধরুন আমরা এক সময়তে আমি যখন সাংবাদিকতা শুরু করেছি প্রায় গত 20 বছর আগেও বা 15 বছর, ওআইসি একটা বিরাট ভূমিকা পালন করতো এবং সেখানে বৈঠক হইতো, সেখানে অনেক কিছু হতো, অনেক রেজুলেশন হতো। আজকে কি এই যে ঘটনা হচ্ছে, এখানে কোনো ওআইসির নাম শুনছেন আপনি? এরকম অনেক সংস্থায় আসলে কাজ করছে না। মুসলিম দেশগুলো সেখানে, আমি জাতিসংঘের কথা তখন বলছিলাম বা আপনি ওআইসির কথা বললেন, এই সংস্থাগুলো নিয়ে মানুষের আস্থা দিন দিন আরো কমে যাচ্ছে। হুমায়ুন কবির, আপনার কাছে একটু আসতে চাই, যদি মার্কিন যুক্তরাষ্ট্র তার সেই আমি বিশ্বমোড়ল শব্দটা ব্যবহার করেছি, বা তার সেই কর্তৃত্ব সেটা বজায় রাখবার দিক থেকে সে একদিকে যেমন তার শক্তিমত্তার প্রকাশ বা সবচেয়ে খবরদারির একটি প্রকাশ এটা যেমন ঘটাতে চায়, আবার এই নানান ধরনের যদি যুদ্ধগুলা লেগে যায়, আমি এখানে
এখানে বিদ্রোহীদের কথা বলবো, তারা বিভিন্ন প্রণালী আটক করে বসে থাকে। আমরা বাংলাদেশে বসেই আলোচনা করছি, আমাদেরও কোনো না কোনোভাবে এই চিন্তার সাথে জড়াতে হয়। জাহাজের ভাড়া বেড়ে যায়, এই যে বিরূপ প্রভাবগুলো পড়ছে, সেখানে কি মার্কিন যুক্তরাষ্ট্র আরও বিশ্বব্যাপী তার সমর্থন নানানভাবে হারাবে না? হারাচ্ছে। আপনি যে মধ্যপ্রাচ্যের রাজনীতি লক্ষ্য করেন, তো সংক্ষেপে বলবো যে 1979 সালে যখন ইরানে ইসলামিক বিপ্লব হলো, তখন এই ইসলামিক বিপ্লব যাতে অন্য দেশের সংক্রমণ না ঘটে তার জন্য কিন্তু ইরাককে ব্যবহার করে ইরাক ইরান যুদ্ধ হয়েছে 8 বছর মনে করতে যদি পারেন। আপনি আজকে যদি এসে দেখেন 2003 সালে ইরাক আক্রমণ করে মার্কিন যুক্তরাষ্ট্র যে ভুল করেছে, তার ফলে বস্তুত এখন কিন্তু মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান অনেকটাই বলতে পারেন অপসারিত শক্তির মতো। কারণ ইরাক ইরানের বন্ধু, লেবানন ইরানের বন্ধু, সিরিয়া ইরানের বন্ধু, ইয়েমেন হুতিরা আছে, তারাও কিন্তু এখন ডমিনেন্ট ফ্যাক্টর। তো কাজেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কিন্তু ইতিমধ্যেই ভুল সিদ্ধান্তের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তার অবস্থান অনেকাংশে হারিয়ে ফেলেছে। তবে এই যে গতকালের বা গত পরশুদিন মিসাইলগুলো আটকে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আবার খানিকটা পুনরুদ্ধার করেছে তার ভাবমূর্তি যে আমেরিকানস আর দ্য অনলি পাওয়ার দ্যাট দে ক্যান ডু সামথিং। তো সেই ক্ষেত্রে কিন্তু জনসমর্থনের ভিত্তিতে যদি আপনি বলেন, সেক্ষেত্রে এই গাজার যুদ্ধ এবং এখন যে টেনশনটা ইসরায়েল এবং ইরানের মধ্যে হচ্ছে, তাতে কিন্তু মূল্যটা কিন্তু সবচেয়ে বেশি দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। কারণ জনসমর্থনের দিক থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থাটা খুবই ভঙ্গুর অবস্থায় এসে গেছে। তো কাজেই আপনি যদি বলেন যে এই অবস্থা এখন, এটাই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সমস্যা। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা তো ইসরায়েলেও অনেক ক্ষেত্রে শুনছে না। বাইডেন সাহেব বলছেন নেতানিয়াহুকে যে তুমি থামো, জয়ী হয়েছ, আর তুমি আক্রমণ করবে না। এখন যদি উনি মানেন ভালো কথা, যদি না মানেন তাহলে তো আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলও বৃদ্ধাঙ্গুষ প্রদর্শন করে দিল। তো কাজে সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুব ডেলিকেট, এবং আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে যতখানি শক্তিশালী বলে মনে করছি, মধ্যপ্রাচ্য বা বৈশ্বিক প্রেক্ষাপটে কিন্তু এখন সেই একক কর্তৃত্ব নাই মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা নিয়ে বারবারই এখন প্রশ্ন উঠছে। একদম শেষের দিকে চলে এসেছি, সেক্ষেত্রে ডক্টর তৌহিদুল ইসলাম, আপনি কি বলবেন যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনাটা করি? বাংলাদেশকেও সাফার করতে হয়, নানান ধরনের অর্থনীতির জায়গাটায় বিশেষ করে ভাবতে হয়। আমরা কি অনেক সমস্যার মধ্যে পড়তে যাচ্ছি কিনা যদি মধ্যপ্রাচ্যে উত্তেজনা একদম ছড়িয়েই পড়ে বা যুদ্ধ? একটা জায়গা হলো যে পৃথিবীর কোনো প্রান্তে যদি যুদ্ধ হয়, তার প্রভাব পৃথিবীর সকল রাষ্ট্রেই পড়ে, এটা এখন অনস্বীকার্য। এবং বাংলাদেশ দুই ধরনে এটা দ্বারা প্রভাবিত হতে পারে। একটা হলো যে যখন এই যুদ্ধটা আরও বিস্তৃতি লাভ করবে এবং মধ্যপ্রাচ্যের অধিকাংশ রাষ্ট্রই হলো তেল উৎপাদনকারী রাষ্ট্র, এবং এই তেল উৎপাদনটা যখন কমে যাবে, বৈশ্বিক বাজারে তেলের দাম সিরিয়াসলি বৃদ্ধি পাবে। এবং এখনই সম্ভবত তারা সিদ্ধান্ত নিচ্ছে ওপেক যে তারা একটা সার্টেন অ্যামাউন্টের বেশি আর উৎপাদন করবে না পারলে। যদি যুদ্ধের বিস্তৃতি আরও বাড়ে, তখন এই উৎপাদনটা আরও কমে যাবে, তখন এর প্রভাব পড়বে বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোতে। যেমনটা আমরা যখন ইউক্রেন ক্রাইসিস ডেভেলপ করছিল, তখন আমরা দেখেছি যে বিভিন্নভাবে বাংলাদেশ এবং অন্য বাংলাদেশের মতো যে রাষ্ট্রগুলো, তারা সিরিয়াসলি খাদ্যশস্য দ্বারা সাফার করেছে, দ্রব্যমূল্যের দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, এই প্রভাবগুলো পড়বে। আরেকটা সংকটের জায়গা তৈরি হতে পারে, যেহেতু এটা ইসরায়েল এবং প্যালেস্টাইন সম্পর্ক থেকে উৎপত্তি এবং একটা বৃহৎ মুসলিম অংশ যার সাথে বাংলাদেশের একটা সম্পর্ক আছে। যেমন ইরানের সাথেও বাংলাদেশের এক ধরনের সম্পর্ক আছে, প্যালেস্টাইনের সাথেও এক ধরনের সম্পর্ক আছে, সৌদি আরবের সাথে এক ধরনের সম্পর্ক আছে, মুসলিম রাষ্ট্রগুলোর সাথে যেমন একটা কালেকটিভ সম্পর্ক আছে, আবার মুসলিম রাষ্ট্রগুলোর সাথে এক এক রাষ্ট্রের সাথে এক এক ধরনের সম্পর্ক আছে। সেই সম্পর্কগুলো অনেক সময় বাধাগ্রস্ত হতে পারে। যদি না হয় এরকম যে খুবই কমপ্লেক্স পরিস্থিতি তৈরি হলো মিডল ইস্টে এবং বাংলাদেশকে কোনো না কোনো একটা পক্ষ নিতে হচ্ছে। আমরা জানি যে বাংলাদেশ কখনো পক্ষ নেয় না, বাংলাদেশ একটা নিরপেক্ষ জায়গায় থেকে একটা ব্যালেন্সিং
ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচে অ্যাড্রেস করে, তো সেইটাও একটা সংকট তৈরি করতে পারে কিন্তু যদি এটা আরো কিন্তু ওআইসি যদি সরব থাকতো কোনো একটি ব্যাপারে, তাহলে বাংলাদেশকে একটু জায়গায় একটু বলে রাখি যে ওআইসি একটি জায়গায় আসলে খুব বেশি আমরা খুব ইফেক্টিভ তেমন কিছু দেখিনি এখন পর্যন্ত, কারণ এর অনেকগুলো রাষ্ট্রই হয়তো মিডল ইস্টার্ন রাষ্ট্র আছে যাদের একটা প্রচ্ছন্ন রোল থাকে যে তারা যদি প্রোঅ্যাক্টিভলি আগায় তাহলে হয়তো ওআইসি আগায়, আর যদি না এগোয় তাহলে হয়তো দেখি যে ওই বিষয়টা আর সামনে এগোতে পারে না। জাস্ট লাস্ট পয়েন্ট যেটা আমি বলতে চাই, বিশেষ করে ইউনাইটেড নেশনস অনেক আলোচনায় এসেছে, কিন্তু ইউনাইটেড নেশনস কি যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল সেই লক্ষ্য এবং উদ্দেশ্য এই 2024 সালের পরিবর্তিত বিশ্বে পালন করতে পারছে কি না? কারণ এই প্রতিষ্ঠানটা তৈরি হয়েছিল 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। তখন পৃথিবীতে রাষ্ট্র ছিল মাত্র 50 থেকে 60টা রাষ্ট্র, এখন পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা হচ্ছে অ্যারাউন্ড 200। তো এই 200 রাষ্ট্রের আলাপ আলোচনা আর 40 রাষ্ট্রের আলাপ আলোচনা, শান্তি নিরাপত্তা দুটো কিন্তু দুই বিষয়। সেই জায়গায় আমার কাছে মনে হয় যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে ইউনাইটেড নেশনস অনেক সময় দেশ বাড়লেও সেই জায়গাটা ডক্টর তৌহিদুল ইসলাম, যদিও সেটা একটা ভিন্ন আলোচনা, সেই আলোচনা করবার মতো সময় আমার হাতে নেই, কিন্তু তারপর ওই যে ভেটো শব্দটা এসে না, যত রাষ্ট্রই হোক ওই কয়েকজনের হাতেই বন্দী থাকে, সেখান থেকে তো আসলে বের হতে আমরা পারি না কোনো ভাবে। ভেটোর বাইরেও যে জায়গাটা আছে, শেষ করব একটা রেজুলেশন আসার পরেও আমরা যখন সেই রেজুলেশনটাকে এক্সিকিউট হতে না দেখি, সেই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি হতাশার ইউনাইটেড নেশনস। এই আলোচনা তুলে রাখলাম, নিঃসন্দেহে অন্য কোনো দিন আবার নিটোলটা 21 রাতে সেই আলোচনা নিয়ে বসবো। ফরিদ স্যার, আপনি শেষ কি করবেন? আমার শেষ কথাটা হচ্ছে যে আমরা যা দেখতে পাচ্ছি যে সামনের পরিস্থিতিগুলো, বিশ্ব পরিস্থিতি খুব ঘোলাটে। এখন আপনি দেখুন যে বিশ্ব একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, এবং ইউক্রেন যুদ্ধের সময় তো আমরা দেখেছি যে গ্লোবাল সাউথের একটা বড় অংশ কিন্তু রাশিয়াকে যে সরাসরি এটা বিরোধিতা করেছে বটে, কিন্তু তারা যখন থেকে সরে এসছে ইউরোপিয়ানদের কথা বলতে, তা কিন্তু হয়নি। আপনার মধ্যপ্রাচ্য কিন্তু আমরা সেই লক্ষণগুলো দেখতেছি। মার্কিন যুক্তরাষ্ট্রের যে আপনার কি বলে যে তার প্রভাব, সেটা খর্ব হচ্ছে, ইউরোপিয়ানদের প্রভাব খর্ব হচ্ছে, তাদের কথা নেতানিয়াহু তার বন্ধুই শুনছে না, অন্যরা কেন শুনবে? কাজে একটা নতুন পরিস্থিতির উদ্ভব হচ্ছে। এটা এমন হতে পারে যুদ্ধের বিস্তারও হতে পারে, এবং বিস্তার হয়ে আবার একটা এমন সমস্যা হবে। কিন্তু আমাদের মতো দেশগুলো যারা, আমরা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের গার্মেন্টস শিল্পের যারা রপ্তানি করে তাদের মধ্যে একটা চিন্তার রেখা পড়েছে, আমাদের তেল এবং গ্যাসের দাম বেড়ে যেতে পারে। এইসব মিলে আমরা একটা বিশ্ব বাসিন্দা হিসেবে যেমন বিভিন্ন প্রান্তে যুদ্ধের দাম না বাজুক, সেটা যেমন আমরা চাই, পাশাপাশি আমাদের অর্থনীতির জায়গাটা অনেক ভাবতে হচ্ছে। আজকে শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফরিদ হোসেন আপনাকে, হুমায়ুন কবির আপনাকেও অসংখ্য ধন্যবাদ, ডক্টর তৌহিদুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকের এই আলোচনায় থাকবার জন্য। একটি কথা বলেই শেষ করতে চাই যে আমরা সত্যিকার অর্থেই যারা বিশ্ব শান্তি চাই, তারা কোথাও কোনো প্রান্তে এই বিশ্বের কোনো ধরনের যুদ্ধ দেখতে চাই না। তারপরও প্রতিনিয়ত আসলে যুদ্ধ লেগেই যায়, এবং সেই জায়গায় উত্তেজনা বা বলি যুদ্ধের বিস্তৃতি যদি ছড়িয়ে পড়ে, আমাদেরকে কিন্তু ভাবতেই হয়। শুধু শান্তি, আমরা প্রত্যাশী মানুষ হিসেবে শান্তি প্রত্যাশা করি, শেষ করতে পারি যে কোনো আলোচনা, কিন্তু বাকিটা আসলে তাকিয়ে থাকতে হয় সামনের দিকে। আমরাও সেভাবেই তাকিয়ে থাকব। নিঃসন্দেহে সেই তাকিয়ে থাকার মধ্য দিয়ে যে তথ্যগুলো উঠে আসবে, সেই আলোচনা নিয়ে আবারও বসবো নিটোলটা 21 রাতে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।